কেন অ্যারেস্ট করেননি বা কেন অ্যারেস্ট হচ্ছে না এইটুকু জানতে আমি আইসির সঙ্গে দেখা করতে। তো কথা বলতে গিয়ে ওনাকে শুধু আমি জিজ্ঞেস করলাম যে এই যে ঘটনাটা ঘটলো এখনো কেন অ্যারেস্ট হয়নি। তারপর উনি একটা অত্যন্ত অভদ্র ব্যবহার করলেন। উনি বলছেন আমি জাস্টিস করে দিয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কে জাস্টিস করার? আপনি এনকোয়ারি করবেন, আপনি কেস ফাইল করবেন, কোর্টে ছেড়ে দেবেন, কোর্ট করবে জাস্টিস। যে দুষ্কৃতকারীদেরকে তাদেরকে দমন করার যে জায়গাটা সেটা কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে। তার ফলে তাদের আরো বেশি মনোবল বেড়ে গেছে এবং সেই মনোবলেরই প্রতিচ্ছবি হচ্ছে যে এসে এখানে অ্যাটাক করা। আর ওদের মনোবল যদি বাড়তে থাকে তাহলে এরপর তো আরো বাজে কিছু ঘটবে। আমার কাছে একটা ডেটা আছে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল অব্দি ১২৮টা মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে। তার মধ্যে ৭২ জন ডেথ। তার মধ্যে ম্যাক্সিমাম 99% হচ্ছে দলিত মানে মুসলিম এবং দলিত সম্প্রদায়। তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে কারা এই ঘটনাটা করছে। এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোথাও না কোথাও আরএসএস এর একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে একটা ঝামেলা চলছে, আমরা শুনলাম যে বেতরাডৌরি যে শনিবারের যে হাট, সেই হাটে নিয়ে পুলিশের সঙ্গে আপনার যে ঝামেলা, মূলত কি বিষয়টা যদি একটু বলেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইখান থেকে ১০-১২ কিলোমিটার দূরে হুম বেথুয়া বা নাকাশিপাড়া ব্লকে একটা শনিবারের হাট আছে। এটাতে প্রায় ৫০-৬০ বছরের হাট। এখানে মেনলি ছাগল গরু এগুলো বিক্রি হয়। এতে কি হয় না ওইখানে একটা প্রত্যেকটা হাটে যেরকম থাকে একটা টেম্পোরারি হোটেল আছে। ওই হোটেলের মালিকের বাড়ি বেলডাঙা। এবার ওরা আসে কি করে শুক্রবার দিন আসে, শুক্রবার দিন রান্না বান্না করে। এবার শনিবার দিন কিন্তু হাটটা, তো শুক্রবার দিন ওরা রান্না বান্না করে এবং সারা বাংলা থেকে ওই হাটে লোক আসে, তারা শুক্রবার দিনই চলে আসে। এরপর রাতটা তারা থাকে এবং তারপরের দিন বেচাকেনা করে চলে যায়। এই যে সকালবেলা দুপুরবেলা থেকে রাত অবধি পুরো খাবারটা কিন্তু তারা ওই হোটেলে খায়। এই হোটেলে পরশুদিন রাত ১১টার সময় ২০ থেকে ২৫ জন দুষ্কৃতিকারী, আমি তাদেরকে দুষ্কৃতকারী বলবো, কি বলবো, জঙ্গি বলবো, উগ্রপন্থী বলবো, যাই বলি, তারা এসে ওই হোটেল মালিককে বেধড়ক পেটায়, বেধড়ক মারে এবং সেই মারার খবরটা খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি কালকে সকালে আমাদের ওখানকার কিছু কর্মী ডাকলো, বলছে দাদা এরকম কালকে রাত্রে খুব সকালে ও ফোন করেছে, এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো আমি সারাদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম। তারপর আমি দ্রুত ৩:৩০-৪টার দিকে ওখানে যাই, পুরো ঘটনাটা দেখি। দেখার পরে এই বিষয়টা নিয়ে আমি যেটা জানতে পারলাম যে পুলিশ এখনো কাউকে অ্যারেস্ট করেনি। ২০-২৫ জন ওই হোটেলে এসে ওকে বেধড়ক পিটিয়েছে রাত্রি ১১টার সময়। এটার আই উইটনেস আছে, প্রত্যক্ষদর্শী আছে, প্রমাণ আছে, ওখানে লোকেদের সামনে এই ঘটনা ঘটেছে। এখনো কিন্তু পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি। শুধু এইটুকু জানতে কেন অ্যারেস্ট করেননি বা কেন অ্যারেস্ট হচ্ছে না এইটুকু জানতে আমি আইসির সঙ্গে দেখা করতে যাই। যদিও প্রথম কথা তো আইসি তো উনি ভিতরে ছিলেন, আমরা বুঝতে পারিনি। তারপর পরে ওনাকে ফোন করাতে উনি বললেন যে আমি বেরোচ্ছি, এই সময় আমার সঙ্গে কথা বলতে হবে। আমি বললাম ঠিক আছে। তো কথা বলতে গিয়ে ওনাকে শুধু আমি জিজ্ঞেস করলাম যে এই যে ঘটনাটা ঘটলো এখনো কেন অ্যারেস্ট হয়নি। তারপর উনি একটা অত্যন্ত অভদ্র ব্যবহার করলেন। মানে আমি একটা জনপ্রতিনিধি, আমি একটা পলিটিশিয়ান। তিনি আমাকে ইংরেজিতে দুটো কথা মানে প্রচন্ড রাফলি একদম লাউড ভয়েসে আর্গুমেন্ট শুরু করলেন। আমি ওনাকে ইংরেজিতেই বোঝানোর চেষ্টা করলাম যে দেখুন আমি তো একটা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, এখানে যে একটা সেন্সিটিভ এরিয়া, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা যদি বারবার ঘটে থাকে, আর বেথুয়াতে কিন্তু এটা নতুন নয়। বেথুয়াতে এর আগেও এই ধরনের ৩খানা ঘটনা ঘটেছে। এর আগে একটি বাচ্চাকে ১৭-১৮ বছর বা ২২ বছরের একটি বাচ্চাকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে, বলে আবার পেটে চাকু মেরেছে। সেই ঘটনা আনন্দবাজারেও এসছে। তারপরেও কিন্তু কিছু পুলিশ অ্যাকশন হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে দুষ্কৃতকারীদেরকে তাদেরকে দমন করার যে জায়গাটা সেটা কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে। তার ফলে তাদের আরো বেশি মনোবল বেড়ে গেছে এবং সেই মনোবলেরই প্রতিচ্ছবি হচ্ছে যে এসে এখানে অ্যাটাক করা। তো আমি সেটাই ওনাদেরকে বোঝাতে গেছিলাম যে এই ঘটনাগুলো যদি ক্রমাগত ঘটতে থাকে আর ওদের মনোবল যদি বাড়তে থাকে তাহলে এরপর তো আরো বাজে কিছু ঘটবে। কিন্তু ওনার বিহেভিয়ারে অত্যন্ত রূঢ় বিহেভিয়ার। এটা মনেই হলো না যে উনি এখানকার একজন মানে আপনার যে শাসক, মানে উনি যে এখানকার একটা প্রশাসন এবং ওনার যে এত বড় একটা সাংবিধানিক দায়িত্ব রয়েছে। উনি বলছেন আমি জাস্টিস করে দিয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি কে জাস্টিস করার? আপনি এনকোয়ারি করবেন, আপনি কেস ফাইল করবেন, কোর্টে ছেড়ে দেবেন, কোর্ট করবে জাস্টিস। তাই না? এটাই তো কোর্টের, এটা কোর্টের কাজ। জাস্টিস দেওয়াটা কোর্টের কাজ। এটা তো মানে লোকাল প্রশাসনের কাজ নয়। তো যাই হোক এটা নিয়ে অত্যন্ত বাদানুবাদ হয়েছে। কালকে আপনার প্রায় ৩০-৩৫ জন লোক ওখানে পুলিশ অফিসার-টফিসার সবাই ছিল, আরো ছিল। তাদের সামনে বাদানুবাদ হয়েছে। ওনার অত্যন্ত রূঢ় ব্যবহার। আমরা অত্যন্ত মানে কি বলবো ডিসপ্লিসড যাকে বলে, অত্যন্ত অখুশি ওনার এই ব্যবহারে এবং আমরা প্রবাবলি কাল আমরা হয়তো এখানকার এসপির সাথে এই ঘটনাটা নিয়ে কথা বলতে যাবো। একটা ডেপুটেশনও জমা দেব। মানে এই যে দুষ্কৃতি বলছেন, এই যে জয় শ্রীরাম বলা হচ্ছে, যে আরএসএস বজরং দলের লোকজন করছে কি? ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা সারা ভারতবর্ষে যে ঘটনা আমাদের কাছে আছে, আজকে প্রায় ধরুন কালকে বাংলাদেশে, পরশুদিন বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, একজন সংখ্যালঘুর ওপরে একটা সংখ্যাগুরুর যে একটা অত্যাচার,
তাই আমি বলি পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যাগুরুর এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, এটা অত্যন্ত নিন্দনীয়। দিবু দাসের এইভাবে মর্মান্তিক মৃত্যুতে আমিও অত্যন্ত শোকাহত। পরে আমরা তো অনেক খবরই জানতে পারছি সে যে একটা ওখানকার ওই কারখানায় নাকি তার তার একটা প্রমোশনের ব্যাপার ছিল। কারখানা থেকে লোক নাকি এরকম করেছে। বাট হোয়াট এভার ইট, অত্যন্ত নিন্দনীয়। এখানেও সংখ্যাগুরুর যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, মাত্রা ছাড়া অত্যাচার চলছে। ২০১৪ সাল থেকে আমার কাছে একটা ডেটা আছে। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল অব্দি ১২৮টা মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে। তার মধ্যে ৭২ জন ডেথ। তার মধ্যে ম্যাক্সিমাম 99% হচ্ছে মানে মুসলিম এবং দলিত সম্প্রদায়। এর মধ্যে আপনারা জানেন আমার মতোই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহসিন। সে ছিল প্রথম। ২০১৪ সালে পুনেতে রাতের অন্ধকারে সন্ধ্যেবেলায় তাকে পিটিয়ে মেরে ফেলে। তারপর পেহলু খান, তারপর আখলাক, তারপর আফজারুল, তারপর আপনার জুনেদ, মানে একসার নাম আপনার করতে থাকবেন। রিসেন্টলি হলো একজন। তো আমার ঘটনা হচ্ছে যে এই ঘটনাগুলো তখনই বাড়বে। আর আমরা এই ঘটনাগুলোর সাথে দেখেছি, বিশেষ করে পারিজাতের ঘটনা, তারপর রিয়াজুলের ওপর প্যাটিস বিক্রেতার ঘটনা। এর সঙ্গে এরা প্রত্যেকেই প্রায় বিজেপির লিডার বা বিজেপির শাখা সংগঠনের লিডার। তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে কারা এই ঘটনাটা করছে। এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোথাও না কোথাও আরএসএস এর একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। যে এই পূর্বের ঘটনাগুলো এবং কালকের ঘটনাটাও যেটা মনে হচ্ছে, আপনি যদি দেখেন যে পুলিশ যদি সত্যি সঠিক তদন্ত করে তাহলে ওদের নামই উঠে আসবে। মানে এই যে বিজেপি এবং ওর শাখা সংগঠন, এদেরই নাম উঠে আসবে। আর মানে এই কাজগুলো আমরা যত দেখছি ১২৮টা, এগুলো এদেরই কাজ এবং এরা পুরস্কৃত হচ্ছে। এরা আপনার ধরুন রিয়াজুলকে যেই ছাড়লো, মুখ্যমন্ত্রী এখানে এসে কি বললেন, আমি ওদেরকে গারদে ভরে দিয়েছি। যেই না উনি ৩ ঘন্টা পার না হতে উনি হেলিকপ্টারে উঠতেই তারা ছাড়া পেয়ে গেল। আমার কথা হচ্ছে যে কেন ছাড়া পেল? তাহলে নিশ্চয়ই এমন কিছু ধারা ওদের বিরুদ্ধে লাগানো হয়েছিল যাতে জাজের কাছে সেই কেসটি ধোপে টেকেনি। তাহলে আমার কথা হচ্ছে যদি একটা লাইফ থ্রেটনিং, কাউকে মারা হচ্ছে এবং তার প্রাণ সংশয়ের একটা ব্যাপার আছে, যে সেই ক্ষেত্রে সেই ধারাগুলো এত লুজ হবে কেন, এত হালকা ধারা হবে কেন? তা আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনার প্রশাসনকে আরো সঠিক নজর দিতে হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে মুসলিমরা দুহাত ভরে ২১ সালে ভোট দিয়েছিল, সেটা একটাই কথা, নিরাপত্তা এবং সুরক্ষা, তাই না? নিরাপত্তা আর সুরক্ষা, এনআরসি। আজকে আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ সম্পত্তি চলে গেল, এনআরসি ঘুরপথে এসআইআর দিয়ে হলো। আর নিরাপত্তা তো এখানে যেভাবে মব লিঞ্চিং হচ্ছে, যেভাবে মানে একটা বর্ডার এরিয়া, মানে এদিকে মুসলিম একটা রিজিয়ন, ওদিকে একটা হিন্দু রিজিয়ন, একটা বর্ডার রিজিয়ন, সেখানে ২৫ জন মানুষ তাদের পুরো দুঃসাহসী ভাবে চলে এসছে। তাদের মনে তো এটাও এসছে যে ওখানে একটা আরো ২০-২৫টা লোক এই দিক কেউ থাকতে পারে। তাহলে এইটা যদি ওই স্কেলে ঝামেলা হতো কোন পর্যায়ে পৌঁছাতো? এটা তো আগুন নিয়ে খেলা হচ্ছে। প্রশাসনের এই বিষয়গুলো না খুব গুরুত্ব দেওয়া উচিত আমার মনে হয়। আমাদের এই যে সৌহার্দ্য সম্প্রীতির এলাকা, এইখানে ৫০ বছর ধরে হাট চলছে। ৫০ বছর ধরে ওই হোটেলটা, এই লোকটা, তার বাপ এবং তার বাপ ৩ টে জেনারেশন ওই হোটেলে তারা কাজ করছে। এবং সেই ক্ষেত্রে যদি তাদের উপর এইটা হয়, তার মানে বুঝতে হবে যে কোথাও না কোথাও একটা চক্র আছে যারা এই সৌহার্দ্য সম্প্রীতিকে ভেঙে এর থেকে একটা রাজনৈতিক ফায়দা নিতে চায়। আমাদের প্রশাসনের উচিত হবে এই কাজগুলোকে লাইটলি না নেওয়া। এবং আমি রিকোয়েস্ট করব আমাদের নদিয়া জেলার এসপি সাহেব যিনি আছেন, আপনাকে এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। একটু সেনসিটিভ ইস্যু। আপনার যে এখানে আইসি রয়েছেন, আমার মনে হয় না তিনি তিনি তার ব্যবহার এবং তার যা কোঅর্ডিনেশন, একদমই আমাদের সেটা ভালো লাগেনি। আমার মনে হয় আপনার কোথাও না কোথাও এই ব্যাপারটা ওভারভিউ করা উচিত। এবং যারা এই ঘটনাটা ঘটেছে, রিপিটেডলি ঘটছে। আমি জানি না আপনি কতদিন এসছেন, কতদিন এখানে এসপি হয়েছেন। আপনার এই মিডিয়ার মাধ্যমে ওনাকে আমি বার্তা দিতে চাই, আমরা খুব দ্রুত আপনার সাথে দেখা করব। কিন্তু আমার মনে হয় আপনার একটু এই ব্যাপারটা অবজারভেশনে নিয়ে আসা উচিত। বিশেষ করে এই ব্যাপারটা যেটা ঘটলো।